ওকে, সো ওই টেস্টও এমন একটা শব্দ, স্মেলও একটা শব্দ। আপনি এগুলোর সাথে সাধারণত আইএনজি যোগ করতে পারেন চাইলে। কিন্তু ওটাই আর কি বিষয়, কিছু কিছু শব্দের ডুয়াল মিনিং তৈরি হয় আইএনজি যোগ করলে। প্রিফারিং কেউ বলে না, কেউ বলে না প্লেসিং। একটা জিনিস খেয়াল করতে হবে যে শব্দের সাথে আইএনজি যোগ করলেই যে সেটা প্যাসিভ, আমরা ওটা দেখবো ইনশাল্লাহ। যে কিছু শব্দের সাথে আইএনজি যোগ করলে সাধারণত আহ সেটাকে আমরা ভার্ব কখনোই বলি না। আমি যদি বলে থাকি ওকে দ্য ক্লাস ইজ কনফিউজিং, এখানে মানে যে ক্লাস কনফিউজ করছে বিষয়টা এমন না। মানে ওটাকে ওটাকে বোঝা যাচ্ছে না বা বোধগম্য না, কনফিউজিং ওখানে একটা অ্যাডজেক্টিভ। তো আইএনজি যুক্ত শব্দ যে সব সময় ভার্ব হয়, এই বিষয়টা একেবারে একটা ভুল ধারণা, যেটা আমরা অনেক দিন থেকে শিখে আসছি। আই ডোন্ট নো ওয়েদার ইউ নিউ ইট নট, ওয়েদার ইউ ইট অর নট, আমি এটা জানি না। কিন্তু এটা খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি বলে থাকি যে ওকে ওকে বা আই এম কাইন্ড অফ ফিনিশড, আমি এটা বোঝাচ্ছি না যে আমি অন্যের দ্বারা শেষ হয়ে গিয়েছি, এমনটা সাধারণত আমি বোঝাচ্ছি না। তো এটা আমি যখন বলি এক্সাইটেড, ওকে আই এম ভেরি এক্সাইটেড, তখন দিয়ে আমি এটা উত্তেজিত কেউ আমাকে করছে এমনটা না, আমি উত্তেজিত। আহ, আমি যদি বলি ইট ইজ এক্সাইটিং, এক্সাইটের সাথে আইএনজি আছে, আমি বলছি না যে এই শব্দগুলোকে ভার্ব আকারে ব্যবহার করা যাবে না, এটা আমি বলছি না। যেমন সাপোজ মাই টক ইজ বোরিং, ঠিক আছে, এই জায়গাটা আমি যদি করি তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করতেছি। বাট আমি যদি এটা নর্মালি বলি ওকে মাই টক বোরস ইউ, তোমাকে বোর করে, তাহলে এখানে ভার্ব। বিষয়টা এভাবেও চিন্তা করতে হবে অনেক ক্ষেত্রে। যেমন ওকে দ্য ফ্রাইটেন্ড চাইল্ড, ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড ইডি যোগ আছে এই কারণে যে ওটা ভার্ব হবে এমনটা না, ওটা একটা অ্যাডজেক্টিভ। তো এরকম কিছু শব্দ থাকে যার সাথে আইএনজি এবং ইডি আহ বসলে যে সেটা ভার্ব হবে, এই ধারণাটাকে নেওয়া যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে যে হাউ দ্য, এটা একটু একটু জটিল, বাট ওটা চিন্তা করতে হবে যে হাউ দ্য ওয়ার্ড ইজ বিহেভিং ইন এ সেন্টেন্স। একটা বাক্যে সেন্টেন্সটা কেমন আচরণ করতেছে এটা খেয়াল রাখতে হবে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ওয়ার্ড, এটাকে চিন্তা করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি বুঝবেন ইউ কুড ইজিলি ডিফারেন্সিয়েট এ ভার্ব ফ্রম অ্যান অ্যাডজেক্টিভ। আপনাকে এটাকে খেয়াল রাখতে হবে, কারণ অ্যাডজেক্টিভের ধর্ম আবার এটাও আছে ভার্বের মতো, সেটার ফাংশনটা মানে ইট লুকস লাইক বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি। তো আপনাকে ওই চিন্তাটা করতে হবে এবং শব্দগুলো নিয়ে স্টাডিটা করলে ইনশাল্লাহ আপনার জন্য সুবিধা হবে। যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমাদের এক্সামের কিছু প্রশ্নে হয়তো বা এই ভার্বের থেকে কোনো একটা এক্সাম্পল আসতে পারে, বা দুইটা এক্সাম্পল আসতে পারে। সেটা আমি পরে বলবো, যখন কোশ্চেনটা আমি ফাইনালি প্রিপেয়ার করব তখন আমি ইনশাল্লাহ জানিয়ে দিব। তিনটা ক্লাস আমাদের আছে এই এই পর্যন্ত, মিড টার্ম পরীক্ষার আগে, মানে 31 তারিখের আগে। সো সময় বেশি নাই, আমরা খুব দ্রুত আমাদের কাজ করতে হবে আর কি। আর নেক্সট ক্লাসে যেহেতু আমাদের পরীক্ষার মধ্যে দেখবেন যে, একটু আমি এটা জানিয়ে দিই সজীব, এটা একটু জেনে নিন যে বিষয়টা, যে আমরা ফাইনালে একটা টপিক মিস করে গিয়েছি। মানে আমি ওটা মানে হয়তো বা হয় না, ভুল তো হয়, মানে mistakenly I haven't input a kind of topic, suppose in the course outline, that is the argumentative essay. তো আপনারা যারা এটা কালেক্ট করে নিয়েছেন লাস্টের রিভিউর আগে, বা লাস্টের ঘরটায় রিভিউ থাকলে আপনি ওখানে আর্গুমেন্টেটিভ এসেটা লিখে রেখেন, এটা হচ্ছে বিষয়। আর মিড টার্মে আমাদের রাইটিং সেকশনে থাকবে, লেটার রাইটিং থাকবে, সেই বিষয়ে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসেই কথা বলে দিব, যাতে আমাদের সুবিধা হয়। আর আরেকটা কথা যেটা আমাদের ছিল, আমরা আরেকটা সময় বের করে খুব দ্রুত নেক্সট ক্লাসের এবং তারপরের ক্লাসের মাঝামাঝি সময় একটা টাইমে আমি একটা টেস্ট নিয়ে নিব, যাতে আপনি বুঝতে পারেন যে মানে কিছুটা হলেও বুঝতে পারবেন যে আমাদের কোশ্চেনটা কেমন হবে। তো ভয় পাওয়ার বা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আই এম উইথ ইউ। তো এখানে চিন্তার কোনো দরকার নেই, আমরা আমাদের কাজগুলো করতে থাকি, ইনশাল্লাহ আমরা একটা সলিউশনে পৌঁছাবো। বা আমাদের তো সামনে এক্সাম, আমরা একটা প্রিপারেশন খুব দ্রুত নিয়ে নিতে পারবো। সে প্রসঙ্গে আজকে ইনশাল্লাহ কিছু কথা বলবো, কিন্তু তার আগে আমরা আমাদের টাস্ক একটু করে নেই, কারণ গত দিনে আহ, হয়তোবা আমি ঠিকভাবে ওটা শেষ করতে পারি না, এই কারণে আমি কিছু আবারও সেটা রিপিট করলাম।
So today we are going to learn from the verb sections again, and that is on combinations of verbs. So it is pretty interesting, and I hope after doing this, you would suppose be able to learn to make some certain sentences, এবং সেই সেন্টেন্সেস গুলো কিভাবে হয় সেই বিষয়গুলোকে আমরা ইনশাল্লাহ এখানে আলোচনা করব। And try to listen carefully, যেটা আমি বলি সেটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। Suppose there are basic combination of verbs যেগুলাকে আমরা এই নামে জেনে থাকি। দেখেন এটা হচ্ছে মানে when a verb phrase consists of a verb phrase, আপনাকে বুঝতে হবে যে verb phrase টা কি। আমি ওটার উদাহরণ দিব যে verb phrase টা কি। সাপোজ so what I was trying to say you that when a verb phrase consists of more than one verb, যখন একটা verb phrase একটার বেশি মানে ব্যবহৃত হয়, so there are certain rules for how the verbs can be combined, attached or added. So there are certain rules for the verbs can be combined, and there are four basic verb combinations. যেমন দেখেন এখানে সব সময় কিন্তু একটা কম্বিনেশনস আছেই, একটা কম্বিনেশন এখানে কাজ করছেই আর কি। সব জায়গায় একটা ফুল স্টপ আছে। যাক, এটা আপনারা দিয়ে নিন, আমি মুখে বলে দিলাম, ওটা লিখতে গেলে সমস্যা হবে এখন। So these are the verb phrase, though this one is the adverb only, এটা খেয়াল রাখতে হবে। He was forgiven, he was never forgiven, just a negative sentence, যেটা আপনারা জানেন মোটামুটি ভাবে। তো এই হচ্ছে বেসিক ভার্ব কম্বিনেশন, এটাকে আগে বুঝতে হবে। এখন নেচারটা কি হবে, নেচারটা বলছি, এটা মনোযোগ দিয়ে শুনবেন। এবং আমরা সাধারণত বাংলা যারা গ্রামারিয়ানরা আছি, আহ আমি এটা মুছে দিচ্ছি।
আপনারাও এক্সাম্পল গুলো তো তুলেছেন নাকি? জি স্যার। সো খেয়াল করেন, মডেল, উই ক্যান ডু নাথিং এলস। তো মডেলের বিষয়টা কি? মডেল ভার্বটা আমি বলেছি যে ফাইনাইট হিসেবে আমরা ধরে থাকি, কিন্তু আমরা এটাকে সাধারণত মানে ফাইনাইট ভার্বই বলছি আর কি, এবং ভার্বের সাথে একটা এগ্রিমেন্ট আসছে, যদিও থার্ড পার্সন সিঙ্গুলারে গিয়ে এই ভার্বটা তেমন কোনো এগ্রিমেন্ট শো করে না। তো এটার যে বৈশিষ্ট্যটা আছে, এই মোডাল ভার্ব গুলোর পরে, যেমন মোডাল ভার্বস গুলো কি কি হতে পারে? উইল, শ্যাল, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ought to, had better, these are the modal forms, মানে the verbs referring to different modes, বিভিন্ন ধরন, মানুষের যে আচরণ, এই ধরনগুলাকে ইন্ডিকেট করে এই ভার্ব গুলা। যেমন আমরা যখন মডেলস পরের সেমেস্টার, মানে সরি, পরের সেমেস্টার কেন বলবো, ফাইনালে যখন পড়বো আমরা ইনশাআল্লাহ জানবো। আপাতত বেসিকটা জানি, যে মডেল ভার্বের স্ট্রাকচারটা আগে বোঝার চেষ্টা করি। আমি এর অর্থ পরে বলবো, যে অ্যাডভাইজেবিলিটি বা আমার পারমিশন বা রিকোয়েস্ট, এগুলো আমরা পরে কথা বলবো, প্রহিবিশন, এগুলো আমরা পরের ফাইনালে কথা বলবো। তো মডেলের বিষয়টা হচ্ছে, মডেল ভার্ব, modal is a verb that is followed by a base form of the verb, or a verb in the infinitive form। এখন ইনফিনিটিভ কথাটা বললে আবার ভুল হয়ে, মানে অনেকে বুঝতে অসুবিধা হয় যে স্যার টু তো নাই, তাহলে ইনফিনিটিভ হবে কিভাবে? এখন প্রত্যেকটা ভার্বের মূল রুট ফর্ম, রুট, আপনারা তো রুট শব্দটার সাথে পরিচিত, রুট ফর্মই হচ্ছে সেই ভার্বের আগে একটা টু থাকে, কিন্তু মোডালের পরে ওই টুটা থাকে হচ্ছে হিডেন, ওই টুটা থাকে সাইলেন্ট। এটাকে বুঝতে হবে আপনার। সো মোডালের নেচারটা এই যে, আমরা বাংলা গ্রামারিয়ানরা যারা আছি তারা বলি হচ্ছে মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে, কিন্তু মূল কথাটা ছিল, প্রধান কথাটা ছিল বেস ফর্ম। সো দ্যাট ওয়াজ দ্য এক্সাম্পল, উই ক্যান ডু নাথিং এলস। তো ক্যান হচ্ছে একটা মডেল, ক্যান হচ্ছে মডেল, এর পরে যেটা আসছে সেটা ইনফিনিটিভেই আছে, টুটা হিডেন আছে, বা এটাকে বেস ফর্ম আমরা বলছি, বা প্রেজেন্ট ফর্ম বসে থাকে, এটা আমরা বলে থাকি। সো দিস ইজ দ্য নেচার অফ দ্য মডেল ভার্ব। পারফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে? পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে ফর্ম অফ হ্যাভ ফলোড বাই এ ভার্ব ইন দ্য পাস্ট পার্টিসিপল অর ইডি পার্টিসিপল। যেভাবে আমরা বলি না কেন, পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি আর ডিটেইল লিখি নাই, জাস্ট যেটা বোঝা যাবে। তো এখানে একটা কথা কিন্তু বলছে, দ্যাট ইজ হ্যাভ, এ ফর্ম অফ হ্যাভ, এই কথাটা বুঝতে হবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ফ্রেজ, এ ফর্ম অফ হ্যাভ। তাহলে হ্যাভের একটা চেহারা, যেটা, যার পরে পাস্ট পার্টিসিপল থাকবে। হ্যাভ এর চেহারার মধ্যে হ্যাজ আছে, হ্যাভ এর চেহারার মধ্যে হ্যাড আছে। তো এই আর দুইটা ফর্ম কিন্তু এটার সাথে আছে, এটাও খেয়াল রাখতে হবে আমাকে। তাহলে ওটাও আমরা উদাহরণ হিসেবে পেয়েছি, যে আই হ্যাভ আই হ্যাভ নেভার হার্ড অফ হিম, আমি তার কোনো, মানে তার প্রসঙ্গে কোনো কথা শুনি নাই, তাকে আমি চিনি না। বিষয়টা হচ্ছে এমন। তো আই হ্যাভ হার্ড অফ হিম মানে আমি তার কথা শুনেছি।
তো হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এই ক্ষেত্রে ওই ডেফিনেশনটার সাথে যাচ্ছে এ ফর্ম অফ হ্যাভ ফলোড বাই এ ভার্ব ইন দ্য পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এগ্রিড উইথ দিস। সো কম্বিনেশনটা খেয়াল রাখতে হবে যে দুইটা ভার্বের কম্বিনেশন হয়েছে, ক্যান, ডু, হ্যাভ, হার্ড, দুইটা ভার্ব আছে, এটা দুইটা ভার্ব আমরা এখানে নিয়েছি। সো এরপরে প্রোগ্রেসিভ তো কন্টিনেন্ট সাবকন্টিনেন্টে আর কিছু করুক না করুক ভার্বের সাথে আইএনজি ঠিকই যোগ করতে পারে। তো বলছে যে ফর্ম অফ বি ভার্ব, বি ভার্বের ফর্ম বলতে কি কি বোঝায়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, দিস আর দ্য বি ভার্ব। বিইং হতে পারে, বি ভার্বের আরেকটা ফর্ম বিইং হতে পারে, আবার বিনও হতে পারে, বি ডাবল ই এন, বিন। এই বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল আর বিং হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। তো বলছে এই ফর্ম অফ বির পরবর্তীতে প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে চাইলে, তাহলে ওটাকে আমরা কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ বলে থাকি সাধারণত। এটা তার আর একটা নেচার যে উই আর গেটিং লেট, উই আর গেটিং লেট, বি ভার্ব আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, সো উই এগ্রি উইথ ইট। ওকে, প্যাসিভ ভার্বের ক্ষেত্রে আমরা বলছি কি, এখানে এক্সাম্পলটা দেখা যাচ্ছে ওয়াজ এবং ফরগিভেন, ভেতরে একটা নেগেশন অ্যাডভার্ব আছে, এখানে সমস্যা নেই কোনো, কিন্তু হি ওয়াজ নেভার ফরগিভেন, তাকে কখনো মাফ করা হয়নি। হি ওয়াজ ফরগিভেন মানে হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তো এখন এইটার নেচারটা কিন্তু দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই দুইটার কম্বিনেশনে আছে। যে প্যাসিভ আমরা যখন করে থাকি তখন আমরা ফর্ম অফ বি ভার্ব কে নিয়ে আসি, সেটা তো আমি বললাম যে বি এর অনেক চেহারা, ওগুলো লিখে রাখতে হবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, দুইটাই, বিই আইএনজি, বি ডাবল ইএন, দুইটাই আনতে হবে এখানে, মানে দুইটার সবগুলার ক্ষেত্রে, মানে বি এর চেহারাগুলো কি কি এটার ক্ষেত্রে সবগুলাকে আপনাকে রিকল করতে হবে। দেন হোয়াট ইউ আর গিভেন, এটা আপনি কি করছেন, আপনি এখানে যে ভার্বটা দিচ্ছেন সেটা পাস্ট পার্টিসিপল আছে, সো ইট ইজ দ্য স্ট্রাকচার ইজ অলমোস্ট লাইক দ্য পারফেক্ট ওয়ান এন্ড দ্য প্রোগ্রেসিভ ওয়ান। এখানে বিটা আছে, এখানে বি আছে, এখানে পাস্ট পার্টিসিপল আছে, এখানে পাস্ট পার্টিসিপল আছে, জাস্ট এটার একটা মানে যা রিলেটেড না, মানে আমি বলছি মনে রাখার জন্য আর কি, এটা সহজ। তো এক্সাম্পলটা আমরা তো আবারও দেখি যে হি ওয়াজ নেভার ফরগিভেন। এখন এটা তো সহজ, কে জানে না মডেলের স্ট্রাকচার, ইউ নো ভেরি ওয়েল, পারফেক্টের স্ট্রাকচার, ইউ ওয়ার্কড উইথ টেন্সেস, continuous you worked with tenses, passive, so what is interesting in it, what is some what are more, ঠিক আছে, বেশি কি আছে আমাদের জানাটা দরকার কি, সেটা আমি আসছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে মার্কার তৈরি করতে হবে, উই নিড টু মার্ক দেম, দ্যাট এ ফর অ্যাপল না, এ ফর মডেল এখানে ভাবতে হবে। আমার বি ফর বল ভাবলে হবে না, আমাকে বি ফর পারফেক্ট ভাবতে হবে, আমাকে সি ফর প্রোগ্রেসিভ ভাবতে হবে। ঠিক আছে, কন্টিনিউয়াস দিয়ে সি ফর কন্টিনিউয়াস মানা যায়। ওকে, ডি ফর আমাকে এখানে প্যাসিভ ভাবতে হবে, এই কাজটুকু আপাতত করতে হবে। সো উই আর গেটিং 4 বেসিক কম্বিনেশনস, দ্যাট ইজ অন দ্য মডেল, পারফেক্ট, দেন প্রোগ্রেসিভ এন্ড প্যাসিভ। এখন হোয়াট উই নিড টু ডু, উই নিড টু কম্বাইন দেম। আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা কম্বাইন করতে হবে। আমি এই রুল গুলাকে মুছতে পারি, এইগুলো আমি মুছে দিচ্ছি, রাইট? এগুলো তো দরকার নেই, বুঝছেন না? জি স্যার। জি স্যার। এটা আমরা মুছে দিচ্ছি। আমাদের হচ্ছে আমাদের ফার্দার combination, these 4 basic combinations may also combine with each other to make up longer strings of verbs, যেটা আমরা আরো বেশি বড় strings of verbs কে ডাকতে পারি, সেগুলাকে ব্যবহার করতে পারি, and that should be in one single, you need to remember this, যে সেটা একটা সিঙ্গেল ভার্ব ফ্রেজের মধ্যে হবে, মানে হচ্ছে it means that you are going to form a sentence where you are supposed to make up longer strings of verbs in one single verb. So the first rule here is that is A plus B. So have you learned like this? এভাবে কি আপনারা শিখেছেন? So now you combine A plus B. What could be the result of the, suppose as examples? কি হতে পারে বলেন তো?
কি বলতে চাচ্ছি আমি এখানে, একজন আমাকে বোঝান। দেখেন, কথা না কইলে কিন্তু মজা হয় না ক্লাসে, বুঝছেন? এটা পড়ায় মনে হচ্ছে একটা, সাপোজ, মানে ইউ ডোন্ট ফিল এনি কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন। লার্নিং টিচিং দুইটা জায়গা থেকে উঠে আসা দরকার। এ প্লাস বি তে তাহলে কি হচ্ছে? হোয়াট ইজ ইউর সাজেশন? Model perfect. এক্স্যাক্টলি, মডেল পারফেক্ট। মডেল পারফেক্ট। সো হাউ কুড উই কম্বাইন দেম? মডেল পারফেক্টটা করব কিভাবে আমরা? সি, ইউ নিড টু ফাইন্ড দ্য লজিক। আপনাকে এই লজিকটা কিন্তু মানে পাইতেই হবে। এটা বুঝতে হবে যে লজিকটা কি। আচ্ছা, কম্বাইন করছি, তাহলে লজিকটা কি আছে? রুলগুলা কিন্তু মনে রাখা খুবই জরুরি। মডেলের রুল বলেছিলাম যে মডেল ভার্ব ইজ ফলোড বাই এ ভার্ব ইন দ্য ইনফিনিটিভ। পারফেক্টের রুলের কথা বলেছিলাম যে ফর্ম অফ হ্যাভ ফলোড বাই এ ভার্ব ইন দ্য ইডি পার্টিসিপল। এই দুইটা কোয়ালিটি এই সেন্টেন্সের মধ্যে থাকতে হবে, ডিয়ার। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এই দুইটা কোয়ালিটি থাকতে হবে। দ্য রুলস মাস্ট বি দেয়ার ইন এ প্লাস বি। এটা হচ্ছে মানে ট্রিক। এই দুইটা রুলই থাকতে হবে যে মডাল ভার্বের পরে যে ভার্বটা থাকবে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। পারফেক্টের পরে যে ভার্বটা, মানে পারফেক্টের কম্বিনেশনে একটা হ্যাভ থাকবে, আর তারপরে ইডি পার্টিসিপল থাকতেই হবে। সো ক্যান ইউ ফর্ম এনি সেন্টেন্স ফলোইং এ প্লাস বি? এনিবডি? বি কুইক, আই গিভ ইউ 10 seconds। 10 সেকেন্ড আমি দিব আপনাকে। সো আপনার পরীক্ষায় এরকম আমি দিব যে কম্বাইন মডেল প্লাস পারফেক্ট। এভাবে মাথায় রাখতে হবে কিন্তু, যে পরীক্ষায় কিভাবে আসবে এটা মাথায় রেখেন। দেখেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম বলাটা হচ্ছে ভুল, কারণ আমার এখানে তো হ্যাজ নাই। এই কারণে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি যে দ্যাট ইজ দ্য বেস ফর্ম। সেটাকে আমরা তো উল্লেখ করেই দিলাম যে ওটা একটা বেস ফর্ম, এটা মাথায় রাখতে হবে। তো দেখেন, এই কথাটার অর্থ কি? হি মাস্ট হ্যাভ টাইপড দ্য থিসিস পেপার। এই কথাটার অর্থ কি? প্রথম কোশ্চেন হচ্ছে আমার এটা, যে এই কথাটার অর্থ কি হবে? দেখেন, রুল আমরা ম্যাচ করাই আগে। প্রথমে রুলটা ম্যাচ করাই। সেটা হচ্ছে হি মাস্ট হ্যাভ টাইপড। মডেলের রুলটা আমি কি বলেছিলাম? ক্যান এনিবডি রিপিট হোয়াট আই সাজেস্টেড ফর মডেল? মডেলের জন্য কি বলেছিলাম? কেউ খুব দ্রুত বলতে পারবেন? মডেলটা ভার্বের আগে বসবে। মডেল মডেলটা ভার্বের আগে বসবে, এটা বলছি আমি? ডিড আই সে সো? আমি কি এটা বলছি? প্লিজ, কেউ সামবডি অ্যাসিস্ট মি। আমি বলেছি মডেলের পরে যে ভার্বটা থাকবে সেটা তার বেস ফর্ম নিয়ে থাকবে, এটা বলেছি। আমি বলেছি প্রেজেন্ট ফর্মে থাকবে। তো হ্যাভ এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ।
হ্যাভ এর বেস ফর্ম হচ্ছে টু হ্যাভ, টুটা তো এখানে সাইলেন্ট থাকবেই। তো এটা হচ্ছে বিষয় যে মাস্টের পরে ভার্বের কি বেস ফর্মটা আছে? জি স্যার। ভার্বের বেস ফর্ম আছে মোডালের পরে? জি স্যার। তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল ফর এ। এটা হচ্ছে এর এক্সাম্পল, যেটা মোডালের এক্সাম্পল। খেয়াল করে দেখেন, মাস্ট হ্যাভ। আর পারফেক্টের এক্সাম্পলটা হচ্ছে পারফেক্টের রুলটা কি ছিল, যে ফর্ম অফ হ্যাভ ফলোড বাই ইডি পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল, রাইট? তাহলে হ্যাভ এর পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল আছে? জি স্যার। তাহলে এই রুলটা কি ম্যাচ করেছে? এই জি রুলটা স্যার। কি ম্যাচ করে? জি স্যার। এটা খেয়াল রাখতে হবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস লজিক। ই মাস্ট হ্যাভ টাইপড দ্য থিসিস। সো হোয়াট ইজ ইউর, নাও উই কাম ফর দ্য মিনিং। অর্থটা কি এটার? অর্থটা কি? তার থিসিস করা উচিত ছিল এরকম কিছু। যাক, তাও তো আপনি একটা কিছু বলছেন। কেউ তো কথাই বলে না। আমার তো মানে ক্লাস নেওয়ার আগ্রহ চলে যাচ্ছে আসলে। ও স্যার, এটা টাইপ আমি স্যার ট্রাই করেছি। তাহলে স্যার হবে হচ্ছে, স্যার ওই টাইপ করেছিল থিসিসটা সে, এরকম কিছু। হ্যাঁ, কাছাকাছি গেছে। আমি বলছি অর্থটা। আর কেউ, এনিবডি? তিনি অবশ্যই থিসিস টাইপ করছেন। এক্স্যাক্টলি, তিনি অবশ্যই থিসিসটা টাইপ করে থাকবেন। সো উনিও যেটা বললেন যে পাস্ট রিলেটেড, এবং এটা পরবর্তীতে আমি ওখানে মানে পাস্টের মধ্যে প্রবাবিলিটি, আই এম নট শিওর অ্যাবাউট ইট। আমি যদি বলতাম হি টাইপড দ্য থিসিস, ইফ ইউ আর এলিমিনেটিং দিস টু, আপনি যদি বলতেন হি টাইপড দ্য থিসিস, you are pretty much sure about it. But when you are giving must have typed, তাহলে you are suppose 70 to 80% sure that he has typed or he typed at least. বিষয়টা এমন, মানে আপনার সার্টেনটি এখানে নাই। তো কিন্তু যখন আপনারা তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাস্টার শুড একই রকম ভাবা মানে চিন্তা থাকে, যখন শুড চলে আসছে এখানে যে হি শুড হ্যাভ টাইপড দ্য থিসিস, তার মানে তিনি কিন্তু লিখেন নাই, তার থিসিসটা লেখা উচিত ছিল। এখন ওইটাই আমি আসলাম যে উচিত ছিল হচ্ছে শুড, আর মাস্ট হ্যাভ টাইপড হচ্ছে মানে আপনি কিছুটা সার্টেন যে সে হয়তো অবশ্যই টাইপটা মানে থিসিসটা টাইপ করে থাকবে। আপনাকে এটা বুঝতে হবে প্রথমে, ঠিক আছে? জি স্যার। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এ প্লাস বি দিয়ে আপনি কি মানে মানে সেন্টেন্স তৈরি করতে পারবেন? তাহলে মাই, আপনাকে ওভাবে চিন্তা করতে হবে কিন্তু, যে মাইট হ্যাভ, মে হ্যাভ, ঠিক আছে? might have taught, might have, must have taken, must have, or suppose could have written। এভাবে আপনাকে চিন্তা করতে হবে।
তাহলে প্রত্যেকটা মডেলের ফাংশন আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে। খেয়াল রাখতে হবে যে মডেলটা আমরা পারফেক্টের সাথে এখানে অ্যাড করছি। তাহলে এটা গেল এ প্লাস বি এর আপনাদের একটা টাস্ক হচ্ছে এ প্লাস বি দিয়ে মানে অ্যাটলিস্ট 5টা সেন্টেন্স তৈরি করা। মানে একটা রুল যাবে, আপনারা 5টা করে সেন্টেন্স তৈরি করার প্রিপারেশন নিয়ে নেবেন। এবং এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, টাইপ করে রাখবেন, যে কোনো সময় আমি চাইতে পারি। ওকে স্যার। আচ্ছা, যদি এমন সেন্টেন্স বলি, হি কুড হ্যাভ বট দ্য ড্রেস দ্য শার্ট ফর মি, তাহলে এটা কি কেমন হবে? হি কুড হ্যাভ বট দ্য শার্ট ফর মি। তাহলে অর্থটা হবে সে আমার জন্য শার্টটা কিনতে পারতো কিন্তু সে কিনে নাই। খেয়াল রাখতে হবে এইগুলো খেয়াল রাখতে হবে। আমি মুছে ফেলেছি কারণ আমাদের খুব দ্রুত যাইতে হবে, চিন্তাও দ্রুত করতে হবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। This is the easiest. A plus C, modal plus progressive লিখে রাখতে হবে কিন্তু। So what is your suggestion? Suppose this is an activity, একটা অ্যাক্টিভিটিকে ইন্ডিকেট করতেছে। তো আমরা যখন এ প্লাস সি কম্বাইন করি, আমাকে সব সময় খেয়াল রাখতে হবে যেন রুলটা ম্যাচ করে। দেখেন মডেলের ক্ষেত্রে মেয়ের পরে ভার্বের বেস ফর্ম আছে, বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, অ্যাম ইজ আর এর বেস ফর্ম হচ্ছে বি, ওয়াজ ওয়ার এর বেস ফর্ম হচ্ছে বি। খেয়াল রাখতে হবে এটা। তো মেয়ের পরে তার বি ভার্ব আছে, এটা বেস ফর্ম হিসেবে এটা স্যুট করছে, এটা এর সাথে যায়, খেয়াল রাখতে হবে। আর সিটা কিসের সাথে যায়? সি এর কথা বলেছিলাম যে ফর্ম অফ বি ভার্ব ফলোড বাই এ ভার্ব ইন দা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ফর্ম অফ বি, এখানে বি ভার্ব কি নাই এখানে, এবং বি এর পরে যে ভার্বটা আছে তার সাথে আইএনজি আছে না, তাহলে সি এর সূত্রটা এটা মিললো না। খেয়াল রাখতে হবে। তো যখন আপনি রুল গুলাকে মাথার মধ্যে রাখবেন, ডিপ স্ট্রাকচারে রাখবেন একসাথে, ওকে ইউ নো দিস রুলস এন্ড ইউ কুড ইজিলি ফর্ম সেন্টেন্সেস।
তখন আপনার মনে পড়বে ওকে এ প্লাস সি তো এটা ছিল, তাহলে তো একটা মডেলের সাথে আমরা, মডেল সবসময় প্রবাবিলিটি পসিবিলিটির কথা বলে, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। আপনাকে মডেলকে চিনতে হবে, না হলে আপনি এগুলা প্রিপেয়ার করাটা খুব কঠিন হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ডিং দিস রুলস উড বি ডিফিকাল্ট। তো ওই ডিফারেন্ট মডেল গুলাকে আপনার লিস্ট করতে হবে, প্রত্যেকটা মডেলের এক একটা ক্রাইটেরিয়া ধরে আহ আপনার মানে চিন্তা ভাবনা করতে হবে আর কি। ওকে, সো হি মাস্ট বি হাইডিং সাম সিক্রেট, অর হি মাস্ট বি হাইডিং সাম ট্রুথ। তো হয়তোবা সে কোনো সত্য লুকাচ্ছে, অবশ্যই সে কোনো সত্য লুকাচ্ছে, মাস্ট বি। যখন মাস্টের কথা বলছি এটা খেয়াল রাখতে হবে। ইউ শুড বি লিভিং দিস রুম। কাউকে যদি মানে একটু হেয় করা যায়, হিউমিলিয়েট করে কথা বলা হয়, তখন ওইভাবে কথা বলে মানুষ যে ইউ শুড বি লিভিং দিস রুম, তুমি যাচ্ছ না। একে হচ্ছে তোমাকে ডিরেক্টলি বলতে পারি ইউ শুড লিভ, কিন্তু যদি তুমি মানে দেরি করেই যাচ্ছ তাহলে একটু দ্রুতই যাও, বিষয়টা এমন। শুডের ক্ষেত্রে আর এক রকম হবে। তো খেয়াল রাখতে হবে যে মোডাল আছে, তারপরে যে ভার্বটা আছে সেটা তার প্রেজেন্ট ফর্মে আছে। যেমন এটা দিয়ে আমরা টেন্সও চিন্তা করতে পারি। সিম্পল মডেলের যখন আমি উদাহরণ দিয়েছিলাম যে উই ক্যান ডু নাথিং এলস, সেটা দিয়ে কিন্তু আমার প্রেজেন্টটা বুঝিয়েছিল, প্রেজেন্ট টেন্স বুঝিয়েছিল, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বুঝিয়েছিল। পাস্টও বোঝানো যাইতে পারে, কুড আছে, মাইট আছে, এগুলা পাস্টও ব্যবহৃত হয়। আবার একই সাথে সেগুলাকে আমরা প্রেজেন্ট টেন্সেও ব্যবহার করতে পারি ফর শোয়িং পোলাইটনেস। ওকে, ইউ কুড পাস মি দ্য সল্ট, ইউ কুড পাস ইউ কুড পাস মি সাম সল্ট। আমি এটা বলতে পারি ভদ্রতার খাতিরে, কে কুড ইউ প্লিজ পাস মি সাম সুগার, সাম সুগার। তো আপনি কি কিছু সুগার পাস করবেন, বিষয়টা হচ্ছে এমন যে কুড ব্যবহার করছি ঠিকই, কিন্তু ওটা প্রেজেন্টে আমি আমি বোঝাচ্ছি প্রেজেন্টে। তো যখন আমরা ওই পাস্ট গুলাকে প্রেজেন্টে ব্যবহার করার চেষ্টা করি, আমরা উই শো আওয়ার পোলাইটনেস, আমাদের হাম্বলনেস আমরা দেখানোর চেষ্টা করি সাধারণত। তো এটা খেয়াল রাখতে হবে। তো আমরা যখন আবার মডেল প্লাস পারফেক্ট দিয়ে আমরা যেটা এ প্লাস বি তে করেছিলাম, সেটা দিয়ে উইল যদি আমরা নিয়ে আসি, আমরা ফিউচার পারফেক্ট কে করতে পারি। আমাদের ওখানে ফিউচার পারফেক্টও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, আই উইল হ্যাভ গটন এ প্রমোশন, আই উইল হ্যাভ গটন এ প্রমোশন। তো বিষয়টা হচ্ছে এমন। ঠিক আছে, আই উইল হ্যাভ লস্ট সাম ওয়েট ইন সামার। তো আমি ফিউচার পারফেক্ট কে করতে পারি, লিখে রাখবেন এ প্লাস বি দিয়ে ফিউচার পারফেক্টেও আমি রিচ করতে পারি। তাহলে চিন্তা করেন যে একটা ইন্টিগ্রেটেডলি আমরা এটাকে চিন্তা করছি, আমরা এটাকে একটা কম্বিনেটরি ভাবে চিন্তা করতেছি, টেন্সও আমরা এখানে ভাবছি। তো হোয়াট কাইন্ড অফ টেন্স দিস ইজ, ক্যান ইউ টেল মি, এটা কোন ধরনের টেন্স হতে পারে? এক্স্যাক্টলি কোন টেন্সের উদাহরণ হতে পারে এটা বলেন তো। এ প্লাস সি দিয়ে কোন কোন টেন্স করা সম্ভব একটু জানাবেন কি? Why don't you talk? আমি আসলে খুবই, আই এম বিকামিং ভেরি আপসেট। দেখেন আপনাদের জন্য ঠিক আছে, আমারও সুবিধা, কিন্তু আমি আই আস্কড দ্য শিডিউল ফ্রম ইউ, এন্ড দেন আজকে তো আমারও ছুটির দিন।
তো আই ডিডন্ট সাপোজ পুট সাম লোড অন ইউ যে ঠিক আছে এই সময় আসতে হবে, এই সময় করতে হবে, কিছু করার নাই। আই কুড হ্যাভ ডান দ্যাট বাট আই ডিডন্ট। তো এই কোঅপারেশন যদি না থাকে তাহলে তো খুব সমস্যা। কতগুলো টেন্স এখানে আসতে পারে বলেন তো, ক্যান ইউ গেস? প্রেজেন্ট টেন্স, এটা কোন কোন টেন্সে আছে? প্রেজেন্ট। এক্স্যাক্টলি, একটু বলে দিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, বাট মোডালে আছে, পসিবিলিটিতে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। মাইট ব্যবহার করলেও প্রেজেন্ট হইতেও পারে, আবার পাস্টেও ব্যবহার করা যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। জি স্যার। উইল শ্যাল ব্যবহার করলে ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। তো এইটাকে, এই স্ট্রাকচারটা দিয়ে ফিউচার কন্টিনিউয়াস করা সম্ভব, পাস্ট কন্টিনিউয়াস করা সম্ভব, প্রেজেন্ট কন্টিনিউয়াস করা সম্ভব। বাট যাই করি না কেন একটা প্রবাবিলিটি সেখানে থেকে যায়। এটা করতে হবে, কারণ মডেলের ওই নেচারটা আপনাকে আনতেই হবে, যেহেতু ডিফারেন্ট মোডস অফ অ্যাকশন কে বোঝাচ্ছে। তো এটা ডিটারমিনিস্টিক না অনেক ক্ষেত্রে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। সো এ প্লাস সি দিয়ে আই হোপ ইউ কুড ফর্ম সেন্টেন্সেস, রাইট? এ প্লাস সি দিয়ে Yes, sir. করলে এটা আপনারা করতে পারবেন না? Yes, ইনশাল্লাহ sir. আপনারা পারবেন। তাহলে এ প্লাস সি, কারো কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে বলতে হবে ডিয়ার, যে পরে বলবেন স্যার আমি বুঝি নাই। কারণ ইউ ডিডেন্ট পুট ইউর কনসেন্ট্রেশন, অন্য কিছু কাজে ব্যস্ত আপনি হয়তোবা। আপনি কনসেন্ট্রেশন দিলে ইনশাল্লাহ আপনি মানে বুঝতে পারবেন। এন্ড অলসো আই ইনভাইট ইউ টু আস্ক মি এনিথিং অন, সাপোজ যাই কিছু বলছি না কেন তারপরে আপনি অ্যান্সার মানে কোশ্চেন করতে পারবেন। আই উড ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ দ্য সাপোজ দ্য অ্যান্সার ইউ মাইট লাইক। ওকে, তো এটা গেল একটা, এটাকে আমি রিমুভ করে দিলাম। তাহলে দুইটা রুল গেল, আমরা সবগুলো রুলই ইনশাল্লাহ আজকে জেনে নিব, যতগুলো রুলই আছে না কেন। নাও ইট কামস ফর এ প্লাস ডি। তাহলে আমাকে এখানে করতে হচ্ছে এ প্লাস ডি এর ক্ষেত্রে করতে হচ্ছে মডেল অ্যান্ড প্যাসিভ। আমরা That's মডেল it. পারফেক্ট করেছি, মডেল প্রোগ্রেসিভ করেছি, মডেল এবার প্যাসিভ করব আমরা, যেটা কিনা ওই টেন্সের বিষয়টাও আমাকে রাখতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা why do we make passive sentences? এই ক্ষেত্রে আপনাদের যে প্যাসিভ যেহেতু আমরা করছি, আজারে আপনারা যাবেন এবং আজারে যে প্যাসিভের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা ইনশাল্লাহ আপনারা পুরোটার এক্সারসাইজ গুলো করার চেষ্টা করবেন। তারপর আমি বলে দিব যে এই ক্লাস শেষে বলে দিব যে প্যাসিভ থেকে আপনাদের কোশ্চেন আসবে, আমরা কেন প্যাসিভ, মানে কোন কোন এক্সারসাইজ গুলো আমরা করতে পারি সেগুলো আমরা চেক করার চেষ্টা করব। একটা বিষয় কথা না বললেই না, যে গতদিনে আমি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে কথা বলেছিলাম। ট্রানজিটিভ ভার্বে সাধারণত অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্বে আমরা অবজেক্টটা পাই না, রাইট? এই কথাটা বলেছিলাম। তো আমি চোখ বন্ধ করে একটা কথা বলে দিচ্ছি, সেটা এখন মাথার মধ্যে নিয়ে নিতে হবে। যে ভার্বে, মানে যেই সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব নেই সেই সেন্টেন্সকে প্যাসিভ করা যায় না, এটাকে খেয়াল করে নিতে হবে আপনার। মানে যেটায় অবজেক্ট নাই, অবজেক্ট অনেক প্রকারের আছে, প্রিপোজিশনাল অবজেক্টের কথা বলছি না, অবজেক্ট দুইটা, ফান্ডামেন্টাল দুইটা অবজেক্টের কথা আমি এখানে বলছি। একটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো যেই সেন্টেন্সে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট নাই সেই সেন্টেন্সকে প্যাসিভ করা সম্ভব না, এবং এটা উচিত না। কারণ ওই প্যাসিভটা তখন তৈরি সাধারণত হয় না, এটা খেয়াল রাখতে হবে আপনাকে, যেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো আমরা এখানে যে কাজটা করব, আমরা একটু উই মুভড অ্যাহেড অফ দ্য লেভেল। যেমন আমরা প্যাসিভ সম্পর্কে কিন্তু বলেছি, ওখানে কিন্তু দুইটা কম্বিনেশন ছিল, যে এ ফর্ম অফ বি ভার্ব ফলোড বাই এ ভার্ব ইন দ্য ইডি পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল, রাইট? যে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এটা তার ধর্ম। মোডালের চেহারা কেমন ওটা দেখতে হবে, পারফেক্টের চেহারা কেমন তাকে দেখতে হবে, প্রোগ্রেসিভ কেমন দেখতে তাকে দেখতে হবে। প্যাসিভটা তো আমরা ওখানে আলোচনা করলাম, যেটা বলেছিলাম হি ওয়াজ নেভার ফরগিভেন। তো ফরগিভ যদি একটা ভার্ব হয়ে থাকে কাউকে ক্ষমা করা, মানে তাকে ক্ষমা করা হয়েছিল না কখনো। তো আমাকে ওখানে খেয়াল করতে হবে যে আদৌ সেখানে
কোনোভাবে অবজেক্টটা আছে কিনা। যেমন আমি যদি বলি ওকে সাপোজ মাই ক্যাট ডায়েট, এই কথাটা যদি আমি বলে থাকি, দেখেন এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, খেয়াল রাখতে হবে আপনাকে। বা আই হিয়ার, এখানে কোনো অবজেক্ট নাই। ইউ হেয়ার হোয়াট, ওর হোয়াট ডু ইউ হিয়ার, কোনো অবজেক্ট নাই। ঠিক আছে, আই ওয়েক আপ, কোনো অবজেক্ট নাই। I throw the suppose the pen to my friend, এখানে অবজেক্ট নাই। এই যে টু মাই ফ্রেন্ড বললাম, এটা কিন্তু অবজেক্ট না, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল অবজেক্ট। তো সাপোজ যদি এটা বলে থাকি আই থ্রো এ পেন টু মাই ফ্রেন্ড, তাহলে এখানে অবজেক্ট আছে। এ পেন হচ্ছে একটা সাপোজ অ্যাট মাই ফ্রেন্ড, টু মাই না বলে অ্যাট মাই ফ্রেন্ড ইজ দ্য would be the appropriate use. তো ওকে আই রান, এই যে বলছি এখানে অবজেক্ট নাই, দিস ইজ অবজেক্টলেস। ওকে, দ্য সাপোজ দ্য অর্নামেন্ট শাইনস, অবজেক্ট নাই। তো আমাকে খেয়াল রাখতে হবে হোয়াট আর হোম দিয়ে যে কোশ্চেনটা করলে আমরা যেটা সাধারণত পেয়ে থাকি সেন্টেন্সের মধ্যে, সেটা হচ্ছে আমার মানে অবজেক্ট, যেটাকে আমি সেন্টেন্সের মধ্যে হোয়াট আর হোম দিয়ে সাধারণত করে থাকি। এটা খেয়াল রাখতে হবে আপনাদের, খুব ভালোভাবে চিন্তা করতে হবে এগুলা নিয়ে। ওকে, তো এটা একটা জায়গা যেখানে অবজেক্ট থাকবে, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো এবং মানে প্যাসিভের ক্ষেত্রে, এবং তারপরে সেই সাবজেক্টটাকে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টটাকে আমরা প্যাসিভে ব্যবহার করব। সাপোজ দিস লেকচার হ্যাজ দিস লেকচার ইজ গিভেন বাই মি, তার মানে হচ্ছে আই গিভ দিস লেকচার, বিষয়টা এমন। আপনি যদি বলেন ওকে, আমি যদি বলি ওকে দিস লেকচার ইজ হার্ড বাই মেনি স্টুডেন্টস, এটা অনেকটাই ডিটারমিনিস্টিক যে এই লেকচারটা অনেকেই শোনে, এই কথাটা আমি বলছি। বাট আমি যদি বলে থাকি দিস লেকচার মাইট বি হার্ড বাই সেভারাল স্টুডেন্টস, তাহলে এখানে একটা প্রবাবিলিটি কাজ করে। এই যে মডেলটা আমরা ব্যবহার করছি এই প্রবাবিলিটির জন্য, তাহলে আমি বলবো যে সেভারাল স্টুডেন্টস মাইট হিয়ার মাই লেকচার, বিষয়টা হচ্ছে এমন। তো আমি ওটাকেই প্যাসিভ করছি, মডেলটাকেই আমি প্যাসিভ করছি, খেয়াল রাখতে হবে। যেটা মডেল, নর্মাল মডেল যেটা ছিল, যেটা আমি উদাহরণস্বরূপ বলেছিলাম যে উই ক্যান ডু নাথিং, সো নাথিং কুড বি ডান বাই আস, সেটা হচ্ছে এমন, নাথিং কুড বি ডান বাই আস। তো কোশ্চেন নাথিং, আগে খেয়াল রাখতে হবে আপনি সেন্টেন্সটা করছেন সেখানে অবজেক্টটা আছে কিনা। যেমন ইওর প্ল্যান সাকসিডেড, আপনার যে প্ল্যানটা ছিল সেটা সফল ছিল, কিন্তু এখানে কোনো অবজেক্ট নাই। সো আপনাকে ওটাকে আর ইফ ইট ইজ নট পসিবল টু চেঞ্জ ইট, আপনাকে ওটাকে রেখে দিতে হবে। সাপোজ ওকে আই ক্যান নট চেঞ্জ দিস সেন্টেন্স বিকজ ইট ডাজন্ট হ্যাভ এ কাইন্ড অফ অবজেক্ট, এনি অবজেক্ট, কোনো অবজেক্ট নাই। তো এটা খেয়াল রাখতে হবে আপনাকে। দেখেন অনেক বড় সেন্টেন্স বলছি, দ্য সলিউশন টু মাই প্রবলেম অ্যাপিয়ার টু মি ইন এ ড্রিম, তো এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। এত বড় সেন্টেন্স কিন্তু দেখে মনে হবে যে এটাকে তো প্যাসিভ করা যাচ্ছে। ঠিক আছে, আপনি লিখে দিতে হবে ওকে প্যাসিভ নট পসিবল। দ্য সলিউশন টু মাই প্রবলেম অ্যাপিয়ার টু মি ইন এ ড্রিম, মানে যে সমাধানটা, আমার সমস্যার যে সমাধানটা ছিল সেটা আমার স্বপ্নে আসছে, কিন্তু এটায় কোনো ধরনের অবজেক্ট নাই, আছে শুধু প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট থাকলেও তাকে কখনো, বা প্রিপোজিশনাল ফ্রেজ থাকলেও সেটাকে কখনো প্যাসিভ করা সম্ভব না, এটা খেয়াল রাখতে হবে। এটা আমি অফ রেকর্ডে বলে রাখলাম, কারণ আমি ওটা আপনাদের রেকমেন্ড করতেছি যে প্যাসিভের চ্যাপ্টার আছে আর যে এক্সারসাইজ গুলো আছে আপনি ইনশাল্লাহ ওগুলো একটু দেখার চেষ্টা করবেন। তো আমি এখানে যেটা বলছিলাম A+D আমরা কিভাবে করতে পারি, এটা আপনি একটু ভাবেন। স্যার এটা হতে পারে না যে the work can be done by me? এক্স্যাক্টলি, সো উই শুড গো আউট অফ ইট, এই ডান ডু এটা বাদ দিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে যে আর কোনো ভার্ব আমরা ব্যবহার করতে পারি কিনা। এটা এটা একটু আমরা চেষ্টা করে দেখি।
এটা হয়েছে, এটা পারফেক্ট, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট আমি জাস্ট আরেকটু বলছি যে I must seek your kindness. So this is the example of only a এর এক্সাম্পল, এটা শুধু মোডালের এক্সাম্পল। I must seek your kindness. সো এখানে অবজেক্ট আছে যে হোয়াট ডু ইউ সিক, তো আপনার তখন এইভাবে লিখতে হবে। সো ইট ইজ নট নেসেসারি যে আপনি আহ, মানে লাস্টে বাই ফ্রেজ ব্যবহার করবেন, বাই ফ্রেজ না বাদেও মানে ব্যবহার না করলেও হয়, সমস্যা হয় না। এটা আমি বলে দিচ্ছি। এই পিকুলিয়ার, ইট সাউন্ড পিকিউলিয়ার, এই কারণে আমরা সাধারণত এরকম সেন্টেন্স ব্যবহার করতে চাই না। আই প্রিফার দ্য ফার্স্ট ওয়ান, অ্যাক্টিভটাই আমি জাস্ট দেখাচ্ছি, আই এম গিভিং ইউ দ্য স্ট্রাকচার। সো এখানে একটু খেয়াল করে দেখেন, এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো যেটা অনেকে জানে না, সেটা হচ্ছে আমরা যখন এভাবে কথা বলি যে আই মাস্ট সিক ইউর কাইন্ডনেস মাস্ট বি সট বাই মি, যখন এভাবে আমরা কথা বলে থাকি সাধারণত, তখন সাধারণত ক্লাসরুমে যেভাবে জানায় আমাদের যে এই দুইটা সেন্টেন্সের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, মিনিং এর তেমন কোনো পার্থক্য নাই, সেম অর্থই তৈরি করে। আই ডোন্ট এন্টায়ারলি এগ্রি উইথ ইট। আমি এটা সম্পূর্ণভাবে এটার সাথে একমত পোষণ করতেছি না, কারণ অ্যাক্টিভ সেন্টেন্স আমরা যখন ব্যবহার করে থাকি, যে জিনিসটার পরে জোরটা আসে সেটা হচ্ছে অবজেক্ট। আর প্যাসিভ সেন্টেন্স যখন আমরা ব্যবহার করে থাকি, জোরটা আসে এটার উপরে, বাই মি, স্ট্রেসটা আসে এটার উপরে। বাট এটাও সত্য যে আপনি চাইলে এই বাই মিটাকে বাদ দিয়ে এই সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারেন। এ পর্যন্ত আপনি রাখতে পারেন, ইওর কাইন্ডনেস মাস্ট বি সফট। তো আপনি যখন এটা বলতেছেন এই পর্যন্ত রাখতে পারেন। সো ইট ফাংশনস আগে অ্যাজ নিউট্রাল, নিউট্রাল হিসেবে তখন ব্যবহৃত হয়, যে কোনো কিছুর উপরে স্ট্রেস আপনি দিচ্ছেন না, শুধুমাত্র মানে একটা নিউট্রাল এক্সপ্রেশন হিসেবে আপনি ব্যবহার করার চেষ্টা করতেছেন। তো এটা খেয়াল রাখতে হবে যে এ প্লাস ডি দিয়ে আপনি সাধারণত যে মডেলটা আছে এটাকে আপনি প্যাসিভ আকারে ব্যবহার করতেছেন ইফ ইট হ্যাজ অ্যান অবজেক্ট। কেউ কিছু বলছেন? না স্যার। স্যার পেসিভের ব্যবহার গুলো কি জাস্ট হচ্ছে এই ফোকাস গুলো চেঞ্জ করার জন্য? সরি, আমরা পেসিভ যে ব্যবহার করি মানে হচ্ছে কেন ব্যবহৃত হয়? জাস্ট তাই হচ্ছে যে স্যার ওই মানে অবজেক্ট গুলোর উপর বা হচ্ছে মানে যে ফোকাসটা থাকে ওইটা সরানোর জন্য। স্ট্রেস দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য, যে কোনটার উপরে আমি জোর দিচ্ছি। আমি যখন স্ট্রেস তো যে কোনো কিছুতেই আমি দিতে পারি, সেটা সাউন্ডের উপরে ডিপেন্ড করে, কিন্তু গ্রামাটিক্যালি আমরা এই এই পার্টটাকে মানে জোর দেওয়ার জন্য সাধারণত অ্যাক্টিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। আই মাস্ট সিক ইওর কাইন্ডনেস,
আর এইটা ব্যবহার করে থাকি, এটা তো আমি এমনি বলার সময় জোর দিয়ে দিচ্ছি যে বাই মি, ইয়োর কাইন্ডনেস মাস্ট বি সট বাই মি। আপনি যদি বলেন যে আপনি বাংলায় ভাবেন কথাটা যে আমার মা এই খাবারটা রেঁধেছে, আপনি এটা এভাবে বলছেন আমার মা এই খাবারটা রেঁধেছে, এই খাবারটা রেঁধেছে আমার মা, তাহলে আপনি জোরটা কোথায় দিচ্ছেন বলেন? আমার মতে। যদি আমি এক্স্যাক্টলি আমি এটাই বোঝাতে চাচ্ছি, যদি আমি বাংলার সাথে ইংরেজি অ্যাসোসিয়েট করতে চাই না, বাট ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস এক্সপ্রেশন যে ওয়াই উই ইউজ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেন্টেন্স, এটা তো অনেকে জানেই না। হ্যাঁ, আর একটা সেকেন্ড পারপাস আছে, সেটা হচ্ছে স্টাইলিস্টিক পারপাস। সেন্টেন্সটাকে একটু মানে প্যাসিভ আকারে বললে বা একটু ঘুরিয়ে বললে সাধারণত আমরা মানে এটা দেখতে অন্যরকম লাগে, এটা একটু নিউট্রাল, ইট উড ইট উড বি মেড অ্যাজ নিউট্রাল, কারণ এই ফ্রেজটাকে আমরা সরিয়ে দিলেই তো এটা মানে দেখা যাচ্ছে আমরা যে সাবজেক্টটা আছে এটা নিয়ে অনেক বিস্তারিত তত্ত্ব আছে বা মানে অর্থতত্ত্বের মধ্যে আমি এই আলোচনায় যাচ্ছি। এই এই আলোচনাটা নিয়ে এটাকে আর্গুমেন্ট প্রেডিকেট আর্গুমেন্টের মধ্যে আলোচনা করা হয় সাধারণত, যে এটা একটা আর্গুমেন্ট, আই একটা আর্গুমেন্ট, ইওর কাইন্ডনেস একটা আর্গুমেন্ট, আর এই মাস্ট সিক হচ্ছে একটা প্রেডিকেশন। তো সাধারণত আমরা একটা আর্গুমেন্টকে বাদ দিয়ে দিই এখান থেকে, এবং আর্গুমেন্টকে বাদ দিয়ে যে আর্গুমেন্টটা রাখা যেতে পারে সেটাকে আমরা রাখতে পারি চাইলে, এবং ইট উড সাউন্ড যেটা বললাম নিউট্রাল বা আনস্ট্রেসড। যাই হোক, ইউ শুড লার্ন দ্য লেসন, এটাকে আমরা কি করব দেখেন, ইউ শুড লার্ন দ্য লেসন কিন্তু মডেলের স্ট্রাকচারটাকে রেখে দিয়েছে। শুড লার্ন মডেলের পরে যে ভার্বটা আছে তার বেস ফর্মে আছে, কিন্তু দ্য লেসন এবার আমরা যদি করে থাকি দ্য লেসন শুড বি লার্নড, দ্য লেসন শুড বি লার্নড বাই ইউ। আপনাদের ইউ কিন্তু দুইটা, একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল, মাথায় রাখতে হবে। দ্য লেসন শুড বি লার্নড বাই ইউ, তার মানে তখন আমাকে খেয়াল রাখতে হবে, দেখেন মাস্টের পরে যে ভার্বটা আছে সেটা কি প্রেজেন্ট ফর্মে আছে, এই রুলটা মেলাতে হবে, তাহলে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। মাস্টের পরে যে জি স্যার, ভার্বটা আচ্ছা। আছে এটা প্রেজেন্ট ফর্মে আছে আছে ডি এর সূত্রটা কি বলেছিলাম, ফর্ম অফ বি ফলোড বাই পাস্ট পার্টিসিপল, এ ভার্ব ইন দা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বি এর পরে যে ভার্বটা আছে পাস্ট পার্টিসিপলে আছে, জি স্যার। মিলতেই হবে বাধ্য। তো যখনই আপনি ওই চারটার রুল আপনার মাথার মধ্যে থাকা হঠাৎ চলে আসলে কুইকলি আপনি চিন্তা করতে পারবেন যে what kind of sentence I am going to make, but you need to have the knowledge of different models. আপনাকে একই সাথে ওই মডেলের জায়গাগুলো আপনার আহ খেয়াল রাখতে হবে। ঠিক আছে, প্যাসিভ তাহলে ওটা আপনাকে আমি বললাম যদি অবজেক্ট না থাকে তাহলে ওটা প্যাসিভ করা সম্ভব না, খেয়াল রাখতে হবে এটা। স্যার তাহলে এ প্লাস সি আর এ প্লাস ডি তো প্রায় সেমই, জাস্ট হচ্ছে স্যার মানে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। বাট দ্যাট ইজ অ্যাক্টিভ সেন্টেন্স এন্ড দিস ইজ প্যাসিভ সেন্টেন্স, এটা খেয়াল রাখতে হবে মাথায়। আমরা ওটারও দেখা যাবে এ প্লাস সি এরও কিন্তু প্যাসিভ করার চেষ্টা করতেও পারি চাইলে, ওটাই আসবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এ প্লাস ডি আমি রিমুভ করলাম, রাইট? জি স্যার। এটা তো দরকার নাই, এটা তো বুঝেছি। দিস ইজ আচ্ছা, ওটা এ প্লাস ডি এর ক্ষেত্রে তাহলে আহ, কোন ধরনের আমরা টেন্স পাচ্ছি একটু বলে দিই, কারণ এ প্লাস বি এর টেন্স আমরা লিখেছি, এ প্লাস সি এর আমরা টেন্সটা লিখেছি, এ প্লাস ডি এর কোন টেন্সটা আমরা পাচ্ছি? প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট, রাইট? জি স্যার। একই সাথে ফিউচার ইনডেফিনাইটও আমরা পাচ্ছি, মনে রাখতে হবে। এ তেও ফিউচার ইনডেফিনাইটও আছে, ওটাও লিখে রাখবেন। এ প্লাস ডি তেও ফিউচার ইনডেফিনাইট আছে, খেয়াল রাখতে হবে আর কি। The seminar will be, so বাই আর বললাম না, এটা যে কেউ হতে পারে। ওকে,
the faculties will participate in the seminar. Sorry, the faculties will participate the seminar. In the বললে আবার প্যাসিভ হবে না, খেয়াল রাখতে হবে এই বিষয়টা। যে সেন্টেন্স গুলো বলি ওটা লিখে রাখবেন। আচ্ছা, বি প্লাস সি তে কি আসছে একটু খেয়াল করে দেখেন। বি তে কি আসছে? পারফেক্ট, রাইট? জি স্যার। I have been attending the classes. So we know that the rule should be interpreted. Have এর পরে been আছে, have এর পরে verb এর past participle আছে। বি এর সূত্র মিলে, জি স্যার। সি এর সূত্র মিলে, জি স্যার। সি এর সূত্র কি মিলে? জি স্যার। বি এর পরে জি, স্যার। ফর্ম, বি এর পরে ভার্বের আইএনজি আছে না? জি ফর্ম স্যার। অফ বি এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, খেয়াল করেন প্লিজ। সো আই হ্যাভ বিন অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস। সো দেখেন, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভও আছে এখানে, পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভও আছে, কিন্তু ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভটা নাই, লিখে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, বি ভার্বের পরে ভার্বের প্রিন্সিপল, ফর্ম অফ বি। এগেইন ফর্ম অফ হ্যাভ এর পরে মানে হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন কন্টিনিউয়াস। পারবেন না? তাহলে কতগুলো সেন্টেন্স আমরা এর মধ্যে জানলাম, এ প্লাস বি, এ প্লাস সি, এ প্লাস ডি অ্যান্ড দেন বি প্লাস সি, রাইট? লজিক গুলো তো মিলছে নাকি? ম্যাথটা তো ধরতে পারতেছেন ইনশাল্লাহ। স্যার বলেন। ফিউচারে হবে না কেন স্যার? ফিউচার, ফিউচারের ফিউচার আনতে গেলে তো মডেল লাগবে, মডেল তো এখানে নাই, এখানে তো মডেল নাই, আছে? না। তাহলে মডেল লাগলে এখানে কি লাগবে? শেল বা উইল লাগবে আর কি। তাহলে শ্যাল বা উইলের এখানে কোন
কোন মার্কারটা আছে? মানে স্যার আমি মানে বলতে চাচ্ছিলাম আমরা হচ্ছে আপনি যে সেন্টেন্স গুলো লিখছেন এগুলো স্যার প্রথম দুইটা হচ্ছে স্যার প্রেজেন্ট পারফেক্ট আপনি হচ্ছে আমরা আপনি একটা স্ট্রাকচার কথা পড়তাম আগে। কথা বুঝলেন না। আমি এখানে কিন্তু ডিরেকশনটা দিয়ে রাখছি, আঙ্গুলটা এখানে দিয়ে রাখছি। আপনি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, আপনি অন্য কিছু এটা বলেন কি এখানে কি দরকার? শ্যাল উইল এখানে কোনটার মধ্যে আছে? স্যার এ তে আছে। এক্স্যাক্টলি, তাহলে আমাদের এখানে এই দরকার হইতো যদি আমাকে ফিউচার ফেক নিতে। এ প্লাস বি প্লাস সি, এটা আমি এখনো করাই নাই। ও এ জি প্লাস স্যার। বি প্লাস সি, তাই না? না স্যার আমি A আমি plus- হচ্ছে ওই স্ট্রাকচার গুলো ওই মিলায় ফেলছিলাম আর কি। না না, কেন মিলাবেন? আমি আবার রিপিট করে দিই। মডেলের এখানে এতে এতে কি ছিল? আমি বলেছি প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, তাই না? মেলানো যাবে না কিন্তু জি ডিয়ার। স্যার। মেলানো মিলাইলে সমস্যা, মেলানো যাবে না। পারফেক্টের ক্ষেত্রে কি ছিল? শুধু প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে। প্রোগ্রেসিভের ক্ষেত্রে কি ছিল? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। জি স্যার। ঠিক আছে না? এখন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তো আবার ফির মানে ইয়েও আসে, ফিউচারও আসে, পারফেক্ট তো ফিউচার আসে। তো চিন্তা করি সকল টেন্স যায়, মূল কথা হচ্ছে এটা। মোডালেও সব মানে করা সম্ভব, সব কাল করা সম্ভব, পারফেক্টেও সব কাল সম্ভব, প্রোগ্রেসিভেও তাই, প্যাসিভেও তাই। খেয়াল রাখতে হবে এটা। জি স্যার। এখন এ প্লাস বি তে আমাদের কথাটা ছিল, এ প্লাস বি তে ছিল হচ্ছে, এ প্লাস বি তে কোনটা ছিল আমাদের? প্রথম হচ্ছে পাস্ট টেন্স ছিল। স্যার আমার কথা বোঝেন, মোডাল পারফেক্টে পাস্ট টেন্স ছিল না? মোডাল পারফেক্টে পাস্ট টেন্স ছিল না? জি স্যার ছিল। হি মাস্ট হ্যাভ, হি মাস্ট হ্যাভ ওয়ার্কড, হি শুড হ্যাভ ব্রট, হি শুড হ্যাভ ফাউন্ড, এগুলো কি পাস্ট না? জি স্যার। বাট উইল হ্যাভ ছিল একটা, সেটা ছিল অনলি ফিউচার। মোডালের যাবতীয় যা কিছু আছে সব, মোডাল আর পারফেক্ট মিলাইলে যা কিছু আছে সব টেন্সই পাস্ট, এক্সেপ্ট ওয়ান, দ্যাট ইজ ফিউচার পারফেক্ট, মোডাল পারফেক্ট। গেল। জি স্যার। এ প্লাস সি তে কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে শুধুমাত্র প্রবাবিলিটির ক্ষেত্রে, মডেলের ক্ষেত্রে। সেটা ছিল এ প্লাস সি এর ক্ষেত্রে, মনে রাখতে হবে। ফিউচার কন্টিনিউয়াস ওখানে ছিল। গেল। এরপরে আসছে হচ্ছে এ প্লাস ডি। এ প্লাস ডি আসছে না? মডেল প্লাস প্যাসিভ, সব জি টেন্স স্যার। আছে ওখানে। ওখানে প্রেজেন্ট টেন্সও আছে, পাস্ট টেন্সও আছে, ফিউচার টেন্সও আছে। এরপরে আসছে বি প্লাস সি। এখানে শুধু দুইটা টেন্স, একটা প্রেজেন্ট আর একটা পাস্ট, একটা প্রেজেন্ট আর একটা পাস্ট। এভাবে চিন্তা করেন, ভাঙলে আপনি মানে আরো জটিল হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, আই এম মুভিং ফ্রম বি প্লাস সি, বি প্লাস সি থেকে সরতেছি। সূত্রটা তো মিলেছে। জি স্যার। Okay, now you get, sorry, টেন্সে পারফেক্টের কথা কি বলেছিলাম? সকল পারফেক্ট আছে না? ফিউচার, পাস্ট, প্রেজেন্ট। তাহলে জি স্যার। আমরা করছি পারফেক্ট কে প্যাসিভ করছি, তাহলে অ্যাক্টিভ কে প্যাসিভ করতেছি, তার টেন্সও সমান হবে, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে ট্রাই দিস। এটা করেন তাহলে, দেখি। বি প্লাস ডি, রেসপন্স করেন।
বি প্লাস ডি করেন। My mobile phone had stolen by him. মাই ফোন বলেন। Had হ্যাড দ্রুত বলেন, stolen by him. সরি আবার বলেন। Stolen by him. Sir, stolen by him. ঠিক আছে, By ঠিক him. আছে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা এবার আমরা মেলাই, বিটা মেলাবো তাই তো। বি এর সূত্র অনুযায়ী কি হচ্ছে, পারফেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, রাইট? জি স্যার। পাস্ট পার্টিসিপল আছে হ্যাড এর পরে, আছে না? জি স্যার। এবার ডিটা মেলাই, ডি এর ক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে কি হবে, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, রাইট? সে বি ভার্বটা এখানে কই? জি স্যার। এখানে স্যার বি, এখানে হ্যাড বিন হবে। এক্স্যাক্টলি হ্যাড বিন হবে। সো দ্যাট ওয়াজ স্যার হ্যাড বিন, খেয়াল রাখতে হবে, এরকম ভুল করলে জিরো জিরো স্যার চলে আমি আসবে কনফিউজ কিন্তু। ছিলাম তাই বলি নাই। না না, কেন কনফিউজ থাকবেন আপনি? প্যাসিভ করতেছেন, আপনার বি ভার্বই নাই, প্যাসিভের মূল যে সূত্র সেটাই নাই, তাহলে তো ঝামেলা। আপনি এটা বলতে পারতেন যে হি হ্যাড স্টোলেন মাই ফোন, হি হ্যাড স্টোলেন মাই ফোন, মাই ফোন হ্যাড বিন স্টোলেন বাই হিম, খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যে জিনিসটা আমাদের দিতে হবে, স্টোলেন, স্টোলেন এবং হ্যাড এর মাঝখানে আবার এটা রিমুভ করে দিয়ে। দেখছেন, সূত্রটা যে জানবে সে এটা বুঝতে পারবে যে ভুল সে করছে, সে যদি তার স্ট্রাকচার মনেও না থাকে। কিন্তু হুইমজিক্যালি যদি করেন, আপনি যদি না বুঝে করে ফেলেন, খেয়াল রাখলেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কি দিবেন এখানে, হ্যাভ দিবেন না হ্যাজ দিবেন? হ্যাঁ। হ্যাজ কেন হবে না? কারণ এখানে সিঙ্গুলার ভার্ব নাই, এখানে সরি সিঙ্গুলার নাউন নাই, প্লুরাল নাউন আছে, এগুলো খেয়াল রাখতে হবে একটু। Too many classes had been missed by the students. ঠিক আছে, বি প্লাস ডি কনভিন্সড, বি প্লাস ডি বুঝেছেন? জি স্যার।
এভরিবডি, সবাই তো সবার রেসপন্স দিবেন ইনশাল্লাহ। এখন দেখি 10 জন আছে, চিন্তা করেন। দ্যাট ওয়াজ আই থিঙ্কিং। এটা সমাধান কি করা যায় সিয়ার, বলেন তো? স্যার এই কি বলবো স্যার? অ্যাটেন্ডেন্স শিটটা শেষে দেয়া যায়, মানে একেবারে শেষ সময়ে জি স্যার, সেটা করা যায়। ওটা করেন তো। শেষ লাস্ট, ঠিক আছে স্যার, আগামী দিন থেকে করবো স্যার। আগামী দিন থেকে অ্যাটেন্ডেন্সটা একেবারে শেষে রাখবেন, ওকে স্যার, ওটা আর শুরুতে ওপেন করবেন না। ঠিক আছে স্যার। টু মেনি ক্লাসেস হ্যাড বিন মিসড। সো এখানে ওই লজিকটাই আমরা পাচ্ছি, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা বি এর সূত্রের সাথে যাচ্ছে, আর ডি এর সূত্রের সাথে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। খেয়াল রাখতে হবে ডাবল পাস্ট পার্টিসিপল এখানে কাজ করতেছে, কিন্তু সেকেন্ডটার জন্য এটা হচ্ছে জাস্ট একটা বি এর ফর্ম, একটা চেহারা মাত্র, যেটা আগে এই রুলটার সাথে ছিল যে ফর্ম অফ বি তারপরে আফটার ভার্বস পাস্ট পার্টিসিপল। তো বি প্লাস ডি টা আমি রিমুভ করতেছি, এবং বি প্লাস ডি দিয়ে সকল টেন্সই করা যায়, সেটা পাস্ট পাস্ট হোক, সেটা প্রেজেন্ট হোক। একটা জিনিস করা যায় না, যেটা হচ্ছে ফিউচারটাকে এখানে আমরা করতে পারতেছি না কোনোভাবে। নর্মাল পারফেক্ট এবং প্যাসিভকেই করার চেষ্টা করতেছি, এখানে ফিউচার পারফেক্ট কোনোভাবে আসতে পারতেছে না, কারণ এখানে যেটা নাই সেটা হচ্ছে মডেল। কারণ মডেল হচ্ছে উইল, আর শ্যাল হচ্ছে মডেলের মানে অন্তর্ভুক্ত। সো এটা খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা, সেকেন্ড, এরপর নেক্সট। সি প্লাস ডি, দেখি এটা একটু দ্রুত বলেন তো। সি প্লাস ডি তে কি হতে পারে? স্যার পিসিবি কি স্যার প্রোগ্রেসিভের যে পার্ট ওইটা ইউজ সবই করবেন স্যার? ভার্ব কনসিয়াস হচ্ছে, তাই তো? জি স্যার। What are the examples of what are these examples? Can you tell me? কিসের এক্সাম্পল এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রোগ্রেসিভ এর তাহলে এটা প্রোগ্রেসিভ এর রোল, তাই তো? এই সিটাকে জি স্যার। এই সিটাকে ডি করতে হবে, সি প্লাস ডি করতে হবে, তার মানে আবারও প্যাসিভ আসবে এখানে। তাহলে প্যাসিভের সূত্র অনুযায়ী যেটা অবজেক্ট থাকবে সে অবজেক্টটা প্রথমে আরে কি শুরু করছে, এক অ্যাপ নামায় তো ঝামেলায় পড়ে গেলাম। ইউ নিড টু মেইনটেইন দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ট্রাভেলের সাথে কখনো মানে আর হবে না। প্লুরাল ভার্ব হবে না। ভেরি গুড। ট্রাভেল ইজ কন্টিনিউয়াস এর রুল অনুযায়ী ইন
বাই ইউ এর দরকার নাই, বাই ইউ আপনারা লিখে নিয়েন। ট্রাভেল ইজ বিং মেড। এখন খেয়াল করেন সি শুনে আর Yes, বি sir. এর সূত্র অনুযায়ী ফর্মে বি ভার্বের ফর্ম আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এইটা একটু মুখে বলেন তো যে কি হতে পারে। The team is being They are coached. টিমের সাথে অনেকে আর দেয়, অনেকে ইজ দেয়। কালেকটিভ নাউন ইজ হতে পারে, আরও হতে পারে, কিন্তু দুইটা কালেকটিভ নাউন সম্পর্কে আপনারা জানেন। ইজ আর দুইটা দিয়েই করা যেতে পারে। দ্য টিম ইজ কি হবে? Being এক্স্যাক্টলি, বিং coached. coached কোচ। এক্স্যাক্টলি, by ভেরি him. গুড। এই তো ইনশাল্লাহ। স্যার আমরা যদি কালেকটিভ নাউন অনেকগুলো বোঝাতে যাই তখন কি স্যার এস ইউজ করতে পারবো না? কি ব্যবহার করবেন? কালেকটিভ নাউন যদি মানে এখানে যে একটা টিম আছে যদি অনেকগুলা টিম আমরা তাহলে বোঝাতে টিমস চাই হবে, তখন কি স্যার এস? জি স্যার। টিমস হবে, টিমস হবে। আর টিম বলতে এখানে ক্লাবও বোঝায়। ক্লাবের মধ্যেও টিমস হবে, তখন টিমের প্লুরাল টিমস হবে। অনেকগুলো যদি ক্লাব থাকে সেই ক্ষেত্রে তো প্লুরাল হবে, ওখানে ইজ তো হবেই না কোনোভাবে। জি স্যার। আর টিমকেও অনেক ক্ষেত্রে আর করা যায়, কারণ যেমন বার্সেলোনা, বার্সেলোনা ইজ ব্যবহার হয়, আর ব্যবহার হয়। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ইজ ব্যবহার হয়, আর ব্যবহার হয়। ঠিক আছে। সি জি প্লাস ডি, স্যার। ওকে, সি প্লাস ডি নিয়ে তো তাহলে কোনো কোশ্চেন নাই, তাই না? Yes, sir. আচ্ছা, আমি তাহলে বাসার কাজ দিচ্ছি, এগুলো আপনারা দেখি করে আমাকে নেক্সট দিন বলবেন। আমি এটার উপরে যারা বলবে ইউনিক সেন্টেন্স হবে, একটা আর একটার সাথে মিলবে না। আমি কিছু ওখানে মার্কস রাখবো আর কি। এটা কাজ দিলাম, মুখে বলে রাখলাম। এটা যদি আপনাদের কাছে মানে পাস হয় তাহলে হবে। আমি যাকে ধরবো মানে যেভাবে ধরবো সেভাবে বলতে হবে আর কি। যারা কাজ করছে তারা ওখানে রেসপন্স করবে নেক্সট ক্লাসে যে আমরা এই কাজগুলো করেছি এবং আমরা মানে উত্তর দিতে চাই। আমি সেইভাবে লিস্ট নিয়ে আমি সেখানে মার্কস দিব, নাহলে এভাবে আমার ক্লাস হচ্ছে না ঠিকভাবে। রেসপন্সিভ ঠিক ক্লাস আছে স্যার। দরকার। আমি রুলগুলা লিখে দিচ্ছি। এখন তো আপনারা মোটামুটি কনফিডেন্ট, রাইট? Yes, sir. স্যার যে রোলগুলো লিখে দিচ্ছেন ওইটার উপর কোশ্চেন হবে? হ্যাঁ, এটার উপরে করবেন। কোশ্চেন কি আপনি আমাদেরকে র্যান্ডমলি আস্ক করবেন না? না, আপনারা বলবেন যে যে করছেন, যে যে কাজটা করছে নিজের থেকে। কাউরে Yes, কেউ sir. কিছু বোঝার দরকার নাই, আমি যেটুকু বুঝাইছি সেই পর্যন্ত আপনারা রাখবেন। ঠিক আছে স্যার। কোথাও তো সাবমিট করতে হবে না, আপনি জাস্ট হ্যাঁ, ধরবেন আমাদেরকে যে পারি কি। আমি ধরবো এবং ওই আইডি সিআর লিখবে যে কোন কোন আইডি বলছে। ওকে স্যার। এই 4টা রুলই আমাদের বাকি আছে। ইনশাল্লাহ আপনারা পারবেন। একটু মাথা খাটিয়ে মাথা চিন্তা করে বের করার চেষ্টা করেন। আমরা বি প্লাস সি এর উপরে কাজ করেছি, আমরা এ প্লাস বি নিয়ে কাজ করেছি, আর প্লাস সি তো আমরা করে করে দিলে সেটা এ প্লাস বি প্লাস সি হয়ে যাচ্ছে। বি প্লাস ডি নিয়ে আমরা কাজ করেছি, তাহলে এ প্লাস সি নিয়েও আমরা কাজ করেছি। মডেল আর পারফেক্ট কে যখন আমরা প্যাসিভ সেন্টেন্স করি তখন এ প্লাস বি প্লাস ডি আসে। বি প্লাস সি নিয়ে আমাদের কাজ করা আছে পারফেক্ট প্রগ্রেসিভ। যদি ডি অ্যাড করে দিস তখন আমরা ওটা প্যাসিভ আকারে করছি। আর প্যাসিভ থেকে আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মানে সরি, এ প্লাস বি প্লাস সিটাকে যখন আমরা প্যাসিভ করি তখন এই স্ট্রাকচারটা আসে। তো এটা এমন খুব কঠিন হবে না, কারণ বি প্লাস সি অনুসরণ করবেন। বি প্লাস ডি কে একটু দেখার চেষ্টা করবেন, আর সি প্লাস ডি কে একটু দেখার চেষ্টা করবেন, আর এগুলাকে এডিশনালি রাখলে ওটা আপনি ইজিলি করতে পারবেন। সো মডেল পারফেক্ট প্রগ্রেসিভ, মডেল পারফেক্ট প্যাসিভ, পারফেক্ট কন্টিনিউয়াস প্যাসিভ, মডেল
perfect continuous passive. I think this is very interesting and useful. At least you could form 10 types of sentences by getting these rules. So ইনশাল্লাহ আপনাদের জন্য এটা উপকার হবে এবং ভালো হবে। ওরা কেন এটা গেল আমাদের একটা জায়গা যেখান থেকে কোশ্চেন আসবেই ইনশাল্লাহ। এবার আমি একটু প্যাসিভটা আপনাদের দাগিয়ে দিই। ঠিক আছে, প্যাসিভটা আপনারা মানে মিড টার্মের জন্য একটু দাগিয়ে নিন, কষ্ট করে একটু সময় দিন। এটা শেয়ার করবেন আপনারা। ওরা যদি জিজ্ঞাসা করে যে স্যার কি বলছে, ওটা বলে দিয়েন যে এখান থেকেও প্রশ্ন হবে। এমনও হতে পারে অনেকের যে তার যাইতেই হইতো, তাই না? এমনটা তো হইতেই পারে যে স্যার ক্লাস টাইম ওভার হয়ে গেছে তো অনেকের হয়তো ক্লাস আছে বা অন্য কোনো সমস্যা শনিবারে আছে। আর কিসের ক্লাস থাকবে? শনিবারে কতজন এক্সট্রা ক্লাস তো আর নেই। শনিবারে ক্লাস নিবে বলেন? এতজন 10-12 জন একসাথে চলে যাবে? কি জানি স্যার। 58 স্টুডেন্টস এর ক্লাস আমার। আমি এগুলা কি এমনি এমনি স্যার করাচ্ছি? জয়েন করছিল কোন স্যার? সেটাই বলতেছি যে 58 জনের ক্লাস আমার, সেখানে যদি আমি 8-9 জন পাই, তাহলে এর থেকে আর দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আপনি এইভাবে চিন্তা জি করেন স্যার। বিষয়টা। জি স্যার। বইটা একটু ইয়া হোক, আমার এটা তো পিডিএফ আকারে আছে, আমি বলে দিচ্ছি এখন ইনশাল্লাহ। আর আমি এখনো মানে দেখা যাচ্ছে যে এখনো আই হ্যাভেন্ট টেকেন এনি মেল। তো এইটুকু আমার যদি দায়িত্ব থেকে আরো বেশি সময় আপনাদের দিতে চাই, আর সেটা আপনারা নিবেন না কেন? এতক্ষণ তো লাগার কথা না। স্যার মিড টার্ম কি 31st থেকে শুরু হবে? 31st জানুয়ারি? হ্যাঁ, আচ্ছা, 4th এডিশনের 211 পেজে যান। গিয়েছেন? 11.1 চার্ট, এটা করবেন। 11.1 চার্ট, এটা দেখবেন। আমি যা বলছি এখন সব সহজ মনে হবে। আর যেটা বলেছিলাম যে অবজেক্টলেস ছাড়া আপনি প্যাসিভ করার দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে যান 213 পেজে। 11.2 একেবারে মুখস্থ করে ফেলবেন এটা। 11.2 এই চার্টটা। এক্সারসাইজ 4 মার্ক করতেছেন? জি স্যার। হ্যাঁ, এক্সারসাইজ 4, এক্সারসাইজ 5, 11.3 চার্টটা করবেন। ওখানে আমার ওই যে যুক্তিটার কথা বলেছিলাম ওখানে লেখা আছে যে আমরা অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে কি বোঝাই। এক্সারসাইজ 7 এ পর্যন্তই থাক। প্যাসিভ মানে এভাবে এই কোশ্চেন এই এক্সারসাইজ গুলো করলে আপনি প্যাসিভ পারবেন ইনশাল্লাহ। এটা ওনাদের বলে দিয়েন। আমি রিপিট করব আবার। 11.1 চার্ট অন 211, on 213 11.2 chart, exercise 4 5, then exercise 7 11.3 chart. অন্যগুলো যাইতে পারতাম কিন্তু মানে সময় নাই আসলে। আচ্ছা, আরেকটু প্লিজ যাইতে হবে। 220 11.4 and exercise 18 এ পর্যন্ত। নোভা পিকচার তোলা একটু গ্রুপে দিয়ে দিও। ঠিক আছে, 11.4
220 আর হচ্ছে এক্সারসাইজ 18। তাহলে আমি একটু বলে দেই যে টেন্সের জন্য যে 8 or 18? শুনেন, টেন্সের জন্য আমার কোনো সাজেশন নাই। টেন্স আপনারা গতবারেও করেছেন, এবারও আমি যা যা বলেছি সেই স্লাইড গুলো আপনারা দেখবেন, আর এক্সারসাইজের জন্য আজার ফলো করবেন এক্সারসাইজের জন্য। তারপরে আমি পরবর্তীতে বলবো যে কেমন কি হতে পারে, ওটা আমি লাস্টে জানাবো। টেন্সের বিষয়টা গেল, আমি টেন্স সম্পর্কে কিছুই বলতে চাচ্ছিলাম না। যদি কখনো বলি সেটা মানে আমার মানে পুরো পার্সোনাল বিষয় হবে। টেন্স থেকে আমি একটা টেস্ট নিবই। টেন্স গেল, প্যাসিভ থেকে কোশ্চেন থাকবে। এদিক থেকে আমি কম্বিনেশনস অফ ভার্বস করলাম। ভার্বস যে স্লাইডটা দিয়েছি ওই স্লাইডটা আপনারা ভালোভাবে পড়বেন, এবং ওখান থেকেও একটা দুইটা কোশ্চেন থাকতে মানে থাকার সম্ভাবনা আছে, মানে আছেই আর কি। যদি ওটা দেখেন আপনাদের মানে কিছু করতে হয়তো বা সুবিধা হবে। ওটা আমি বলবো না, কারণ একে তো নেটে অনেক কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, একটা কোশ্চেন করতে অনেক চিন্তা করা লাগে। তো আমি যেভাবে যেইটুক সাজেশন দেই না কেন ওইটুক আপনার জন্য হেল্প হবে ইনশাল্লাহ, কিন্তু আপনাকে ওই কষ্টটুকু করতে হবে। আর আমাদের বাকি থাকলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওটা নিয়ে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ ক্লাস করব, এবং একই সাথে লেটারটাও আমি দেখিয়ে দিব। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, লেটার, এখান থেকে কোশ্চেন আসবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি আপনাকে যেতে হয়, আগে যারা পড়তে চায় তারা ওই কন্টেন্টে চলে যাক, মানে আজারের যে কন্টেন্ট আছে ওখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। তো একটু কষ্ট করে ওই কন্টেন্টে যান, কন্টেন্টে গিয়ে দেখেন যে অন 84 পেজ, 84 to 93 এ পর্যন্ত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। আমি নিজেও ক্লাস তো নিবই, আর আমার এটার উপরে অলরেডি একটা লেকচার আছে ইউটিউবে, ওটাও আপনারা ফলো করতে পারেন। ইফ ইউ আর গোয়িং থ্রু মাই লিংক অর চ্যানেল, ওখানেও দুইটা পোর্শন আছে, দুইটা লেকচার আছে, ওইটা নিয়েই আমি কথা বলবো, পরবর্তীতে আপনারা বুঝে নেবেন। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও আর কি কোশ্চেন আসবে, তা খেয়াল রাখবেন। আমি যা পড়াবো তার বাইরে থেকে কোশ্চেন আমি দিব না, তো আমার সাথে থাকলে আপনার জন্যই ভালো হবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত থাক, আমাদের নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হচ্ছে। এন্ড বি কনফিডেন্ট, সো ইউর এক্সাম উড বি বেটার ইনশাল্লাহ। স্যার বলেন। স্যার আমি একটু পয়েন্টটা একটু রিপিট করতে চাচ্ছিলাম। টেন্স, পেসিভ, ভার্ব স্যার স্লাইড থেকে যেটা পড়েছেন ওগুলো সহ, তারপর হলো স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আরেকটা পয়েন্ট বলছেন সেটা আমি স্যার মিস করে ফেলছি। এই যে কম্বিনেশনস অফ ভার্বস করলাম আমরা, কম্বিনেশন, ইয়েস স্যার, এটাই স্যার মিস করছি লেখার জন্য। লেটার ছিল, ইয়েস স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।